মানে ভারত যত উদ্বেগ প্রকাশ করবে, যত চিন্তিত হবে, ভারত যত টেনশন ফিল করবে, তত আমাদের দেশের জন্য ভালো। আমরা ততটা মনে করবো যে আমরা সঠিক লাইনে আছি। ভারত খুশি থাকলে মনে করতে হবে আমরা বিপদে আছি। তো বাংলাদেশে যেহেতু 95% মুসলমান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, তো এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলে মুসলমানদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কেউ যদি সরকার গঠন করতে চায়, কোনো দল যদি চাই, এখানে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায়? আমি তো প্রবলেম দেখি না। এটা তো আসলে গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল গণবিপ্লব। কতক্ষণ পর্যন্ত? 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত গণবিপ্লব ছিল। এই 5ই আগস্ট দুপুর 12টার পর থেকে কিন্তু এই বিপ্লব বেহাত হতে শুরু করেছে। বেহাত হতে হতে এখন আসলে গণ অভ্যুত্থান বলেন, গণবিপ্লব বলেন, এটা ছিটেফোঁটাও নেই। ওই যে বললাম, বাংলাদেশে যেমন দীর্ঘ 15 বছর বা 54 বছরই বলতে পারেন, যে ভারত একটা পুতুল সরকার বানিয়ে দেশটাকে তারা পিছন থেকে মানে আপনার সার্কুলেট করেছে, চালিয়েছে। ঠিক একই মধ্যপ্রাচ্যের 99% দেশেই আমেরিকা এবং পাশ্চাত্য শক্তি পিছন থেকে তারাই চালাচ্ছে। ইরান যে এত আবার দুর্বল, এটাও কিন্তু ভাববার কারণ নেই। পারমাণবিক অস্ত্র আছে কি না এটা তো আমরা কেউই জানি না, থাকতেও পারে। আচ্ছা, আমরা অতি সম্প্রতি দেখেছি যখন ডাকসু নির্বাচনটা হয়ে গেল, তখন ভারত থেকে একটা মন্তব্য আসলো, সেটা আপনি নিশ্চয়ই জানেন। যে তারা বেশ উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের ডানপন্থী, যদি সরাসরি বলি যে জামাত শিবিরের যে উত্থান হচ্ছে, বা শিবির সমর্থিত প্যানেলের যে জয়, সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ। আ আপনি এই মন্তব্যকে বা তাদের যে সরাসরি গণমাধ্যমে তাদের যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই উদ্বেগকে আমি আমি মানে পজিটিভলি দেখছি। বেগ প্রকাশ করবে, যত চিন্তিত হবে, ভারত যত টেনশন ফিল করবে, তত আমাদের দেশের জন্য ভালো। আমরা ততটা মনে করবো যে আমরা সঠিক লাইনে আছি। ভারত খুশি থাকলে মনে করতে হবে আমরা বিপদে আছি, আর ওরা টেনশনে থাকলে আমরা ভালো আছি। এখন দেখেন, এখানে দক্ষিণ পন্থার উত্থান হবে নাকি উত্তর পন্থার উত্থান হবে, এটা ভারতের ম্যাটার কি? ভারতের মানে টেনশনের কারণটা কি? আমার দেশ, আমার চিন্তা, ঠিক না? তো এখন কথা হচ্ছে, এখানে তো আসলে দক্ষিণ পন্থার উত্থান হয় নাই। এখানে অ্যান্টি ইন্ডিয়ান যে আগ্রাসন, এই অ্যান্টি ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে এখানে একটা উত্থান হয়েছে আমাদের, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেটা আমরা দীর্ঘদিনের লড়াইয়ের একটা ফসল মনে করি। তো সেই ফসলটাই হচ্ছে এটা, এই বর্তমান যে অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট, একটা বিজয়, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। ভারতের যে হিজিমনি, এই হিজিমনিকে তারা রিজেক্ট করেছে, প্রত্যাখ্যিত করেছে। তারা তো চাইবেই যেখানে তাদের হিজিমনি, তাদের আধিপত্যবাদ, তাদের রেজিম এখানে জারি থাকুক। এজন্যই তারা এটাকে উগ্রপন্থী, ইসলামপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী বলে ত্যাগানোর চেষ্টা করছে। আমি যদি বলি, তার দেশে কি কি হচ্ছে? তার দেশে তো উগ্রপন্থার মাধ্যমে তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে। এই যে মোদি, ভারতের প্রধানমন্ত্রী, সে কি? সে একজন উগ্রবাদী নেতা, পরিষ্কারভাবে। তার দল একটা উগ্রবাদী সংগঠন, উগ্রবাদী পলিটিক্যাল পার্টি। তো সেই জায়গা থেকে তার দলও কিন্তু আসলে, যদি আমি মানে বাংলাদেশকে ম্যাচ করতে চাই, তার দলও কিন্তু ধর্মীয় দল, বিজেপি। তাহলে তার দেশে সে ধর্মীয় রাজনীতি করবে, ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সরকার গঠন করবে, দেশ চালাবে, ওটাতে সমস্যা নাই। আর এখানে কেউ ধর্মীয় রাজনীতি করে, কিংবা বাংলাদেশে যেহেতু 95% মুসলমান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, তো এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলে মুসলমানদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কেউ যদি সরকার গঠন করতে চায়, কোনো দল যদি চাই, এখানে সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায়? আমি তো প্রবলেম দেখি না। কারণ এটা পৃথিবীর ইতিহাস কর্তৃক মানে প্রমাণিত যে, যেসব দেশে অটোক্রেসি কিংবা স্বৈরতন্ত্র জারি ছিল, স্বৈরতন্ত্র বিতাড়িত হওয়ার পরে ওই রাজনৈতিক দল বা ওই পলিটিক্যাল যে অর্গান, ওই অর্গানগুলো আর পরবর্তী সময় ফাংশন করার কোনো এখতিয়ার রাখে না বা অধিকার রাখে না। যেমন আপনি জানেন যে জার্মানির যে হিটলার, তার যে রাজনৈতিক দল নেজি পার্টি বা নাৎসি বাহিনী, এই নাৎসি পার্টির কিন্তু তার পতনের পরে অটোমেটিক্যালি জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের যারা অন্যতম সহযোগী ছিল, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগে ফ্যাসিবাদ হয়ে ওঠার পিছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে, কাজ করেছে, সহযোগিতা করেছে, ভূমিকা রাখছে, তাদেরকে আপনি সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন, আরেকজনকে আপনি ধরেন যে নিষিদ্ধ করছেন। এটা তো আসলে মানে সঠিক বিচার ব্যবস্থা হতে পারে না। যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি যে 3 জন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে, এবং চোরের সর্দার তাকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসলেন, আর বাকি 2 জন সহযোগীকে আপনি পুরস্কৃত করলেন। এটা তো আসলে কোনোভাবেই মানে
কোনো জাস্টিফিকেশন হতে পারে না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেসব কারণে অপরাধী, আওয়ামী লীগকে আপনি যে কারণে আজকে বেইন করেছেন, সেই একই কারণে কিন্তু তার সহযোগীরা অপরাধী, সেম। তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তার সহযোগীরা কিভাবে প্রকাশ্যে থাকতে পারে, কিভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে? সেই জায়গা থেকে আমরা তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। তো এইটা আসলে বাংলাদেশের যে ডিপ স্টেট বা বাংলাদেশকে নিয়ে যারা ধরেন যে ক্ষমতার খুঁটি যাদের হাতে, তারা আসলে এটা মানতে পারে না। তাদের পরিকল্পনায় যারাই বাগড়া দেয়, যারাই বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধেই তারা এরকম নগ্নভাবে কিন্তু একটা মানে প্রশ্ন হচ্ছে গণ অভ্যুত্থান তাহলে কেন হয়েছিল? গণ অভ্যুত্থান আসলে কেন হয়েছে? গণ অভ্যুত্থান তো এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য হয়েছে। করার জন্যই। ফ্যাসিবাদ উৎখাত করেছি, কিন্তু ফ্যাসিবাদের যে টুলসগুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো, এগুলোকে আসলে পরিপূর্ণভাবে আমরা উৎখাত করতে পারি নাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এটা তো আসলে গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল গণবিপ্লব। কতক্ষণ পর্যন্ত? 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত গণবিপ্লব ছিল। এই 5ই আগস্ট দুপুর 12টার পর থেকে কিন্তু এই বিপ্লব বেহাত হতে শুরু করেছে। বেহাত হতে হতে এখন আসলে গণ অভ্যুত্থান বলেন, গণবিপ্লব বলেন, এটা ছিটেফোঁটাও নেই। ওই ফ্যাসিবাদের দোসর যারা, ফ্যাসিবাদের ইনস্ট্রুমেন্টগুলো এখন পুরোদমে সক্রিয়, তারা লাইফ। কিন্তু এটার মূল কারণ কি বলে আপনি মনে করেন? মূল কারণ আসলে স্পেসিফিক কোনো একক কারণ বলতে চাই না, অনেকগুলো কারণই আছে। না তার মধ্যে অন্যতম যদি আপনি বলেন, পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় ধরনের এখানে দায় আছে। যেমন আধিপত্যবাদের বিষয়টা কি? 5ই আগস্ট বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষা কি ছিল? জনগণের আকাঙ্ক্ষা ছিল এখানে একটি বিপ্লবী জাতীয় সরকার হবে। বিপ্লবী দেননি, এটাই জনগণের আকাঙ্ক্ষা, এই বিপ্লবের আকাঙ্ক্ষা। কিন্তু কোনো এক অজানা কারণে সেই বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে দেওয়া হয় নাই। কোনো রাজনৈতিক দল মনে করেছে যে বিপ্লবী জাতীয় সরকার হলে হয়তো দেশে কখন নির্বাচন হয় না হয় ইত্যাদি, এই চিন্তায় তারা কিন্তু ওই ফাংশনের দিকে যেতে দেয় নাই। এটা ছিল ফার্স্ট মিস্টেক। সেকেন্ড মিস্টেক, বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসলেন, যেভাবেই হোক যারা সরকারে বসলেন, এদের দায়িত্ব ছিল ফ্যাসিবাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে, টুলসকে উৎখাত করা, বিতাড়িত করা। তারা সেটা করতে পারে নাই। বরং ঠিক তার উল্টোটা আমরা দেখছি, যে এই ফ্যাসিবাদের ইনস্ট্রুমেন্টগুলোকে ইম্পাওয়ার্ড করা হচ্ছে, ডে বাই ডে পাওয়ারফুল করা হচ্ছে। আজকে দেখেন পুলিশ বলেন, প্রশাসন বলেন, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে, প্রত্যেকটা বাহিনীতেই যারা ফ্যাসিবাদের আমলে পৃষ্ঠপোষক ছিল, সুবিধাভোগী ছিল, তারা কিন্তু এখন ডে বাই ডে পাওয়ারফুল হচ্ছে। তারাই প্রমোশন পাচ্ছে, তারাই বড় বড় চেয়ার পাচ্ছে। তো তাদেরকে চেয়ারে রেখে, তাদেরকে প্রমোশন দিয়ে, বড় বড় পদে বসিয়ে আপনি কিভাবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবেন? তারা তো যেখান থেকে আসছে সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্যই মূলত আজকে এই যে নানান সংকট, নানান ঝুঁকি, নানান সমস্যায় উদ্ভব হয়েছে, তারাই করছে। আর এই সুযোগ করা দিয়েছে এই যে রাজনৈতিক দলগুলো শুরুতে, এরপরে যারা ক্ষমতায় আসছে তারা সুযোগ দিচ্ছে। আচ্ছা, এটা কি আধিপত্যবাদের অন্যতম একটা কারণ মনে করেন আপনি? অফকোর্স যারা দীর্ঘদিন বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করেছে, তারাই তো এগুলো করছে। আজকে এই পুলিশ প্রশাসন কাদের দখলে? ওই আধিপত্যবাদী শক্তি। মোটা দাগে যদি আপনি বলতে চান, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা তো দীর্ঘ 15-16 বছরের তাদের যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের মাধ্যমেই তো করেছে। এই দেশটাকে আসলে তারা পরিচালনা করছে। কার্যত পক্ষে বাহ্যিকভাবে আমরা মনে করছি আওয়ামী লীগ দেশ চালিয়ে, নো, এটা বাহ্যিক চোখ দিয়ে দেখা। মূলত দেশ চালিয়েছে ইন্ডিয়া বিগত 15 ইয়ার্স। এবং পুরো শক্তির যে নাটাই, কেন্দ্র, সেন্টার, এটা দিল্লিতে ছিল। ওখান থেকে যে প্রেসক্রিপশন বাংলাদেশে আসছে, সেভাবে তাদের যেখানে প্রেসক্রাইবড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সে দেশ চালিয়েছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী। তো সেই জায়গা থেকে বাংলাদেশের হোল মেকানিজম বিগত 15 ইয়ার্স সার্কুলেট হয়েছে কিন্তু ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের যে প্রশাসন, পুলিশ এবং আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো, প্রত্যেকটা অর্গান তাদের নিয়ন্ত্রণে ছিল। তো ওই যে অর্গানগুলো, ওই অর্গানগুলো তো এখনও আছে, সেই ধারা কি অব্যাহত আছে? অফকোর্স সেই ধারাই অব্যাহত আছে। এই জন্যই এখন আবার যারা দেখেন ওই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কথা বলছে, তাদের উপরে হামলা হচ্ছে, তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। ওই ধারাবাহিকতার একটা অংশ হচ্ছে গণ অধিকারের সভাপতি ভিপি নুরুল হক নূরের উপর যে হামলা, একবারই পরিষ্কার ওই আধিপত্যবাদী শক্তির প্রেসক্রিপশনেই হামলা হয়েছে। আচ্ছা, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই। সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে আদৌতে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন? আদৌতে কি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? নির্বাচন কবে হবে এটা তো সরকারের সিদ্ধান্ত। আমরা নির্বাচন ডিসেম্বরে দিতে চাইলেও আমাদের কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে নির্বাচনটা আসলে হবে কিভাবে, এটা নিয়ে আমাদের প্রশ্ন। আমরা বারবার বলে এসেছি যে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে, যেটা ইতিমধ্যে আমাদের মানে
আলোচনাই চলমান আছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচন হতে হবে এবং নির্বাচনের যে প্রি কন্ডিশনগুলো রয়েছে, পূর্ব শর্তগুলো রয়েছে, লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, প্রত্যেকটা প্রার্থী যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নির্বাচনী ক্যাম্পেইন চালাতে পারে, মুভমেন্ট করতে পারে, পুলিশ প্রশাসনকে ফাংশনিং করা, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো, এই কাজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে বর্তমান যে পুলিশ প্রশাসন, এদেরকে দিয়ে আপনি আসলে আগামী নির্বাচন কন্ডাক্ট করতে চান কি? ফ্রি ফেয়ার করা যাবে কি? মানে এদেরকে দিয়ে কি এটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আপনারা উপহার দিতে পারবেন? নো। কারণ এখন যারা ওসির দায়িত্বে রয়েছে এরা কিন্তু বিগত 18-24 সালের নির্বাচনের দায়িত্বে ছিল। এখন 24 সালের একতরফা নির্বাচনে যিনি দায়িত্বে ছিলেন তাকে আপনি দায়িত্বে রাখবেন। ওই সময় যারা ইউনো ছিল এখন তারা ডিসির দায়িত্বে রয়েছে। তো এদেরকে দিয়ে আপনি কোন নির্বাচন উপহার দেবেন? তো এদেরকে সরাতে হবে, এসব জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে, রদবদল করতে হবে। তো এই কাজগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের পরিবেশ আপনি নিশ্চিত করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার কি রাজপথের আন্দোলনে না, আমরা তো আন্দোলন করে আসছি, আমরা আন্দোলন অতীতেও করছি, এখনও করছি, ভবিষ্যতেও করবো। আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। এই দাবিগুলো তো আমাদেরও দাবি। মানে তারা যেভাবে যুগপৎ আন্দোলন করছে আমরা যুগপথে নাই, বাট আমরা আন্দোলনে আছি। আচ্ছা, আমরা অতি সম্প্রতি হয়ে যাওয়া ডাকসু এবং জাকসু ইলেকশন নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। কেমন হলো এই ২ টা নির্বাচন? না, নির্বাচন ভালো হয়েছে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। বিগত সময়ে যত নির্বাচন হয়েছে আমি মনে করি সেই নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনটা সবচেয়ে ভালো হয়েছে। যারা ভোটার তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা বাছাই করেছে। যেমন আমি নিজেও গত ডাকসু নির্বাচনের এজিএস প্রার্থী ছিলাম, আমি নিজের ভোটটাই দিতে পারি নাই, ঢুকতেই দেওয়া হয়নি আমাকে কেন্দ্রে। তার মানে বুঝেন কী নির্বাচন হয়েছে। তো এরকম একটা নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্যেও কিন্তু আমাদেরকে তারা বিজয়ী করেছিল, বাট আমাদেরকে দেওয়া হয় নাই। মানে এরকম একটা আধিপত্যবাদী শক্তির মধ্যেও যারাই অন্তত ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, তারা কিন্তু আমাদের দিয়েছে, ছাত্রলীগকে দেয় নাই। তা আমরা বিপুল ভোটে ওই সময় নির্বাচিত হয়েছিলাম। তা আমাদের প্যানেলকে তারা 2টো পদ মানে ছেড়েছিল, বাকিদের দেয় নাই, ছিনতাই করেছে আর কি, রেজাল্ট ছিনতাই যেটাকে বলে। তো সেই জায়গা থেকে এবারের জাকসু নির্বাচন অনেক স্বচ্ছ, অনেক মানে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আমি বলতে পারি আচ্ছা, বিগত সময়। এই নির্বাচনে আমরা দেখলাম যে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি কি মনে করেন যে এই ডাকসু বা জাকসু বা অন্যান্য যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, সামনে চাকসু হবে, তো এই নির্বাচনগুলো কি জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? কি মনে হয় আপনার? এখানে ডাকসুতে শিবিরের প্যানেল জিতেছে বা শিবির জিতেছে, বিষয়টা এমন না। আমি মনে করি ছাত্ররা বা ভোটাররা শিবিরকে ভোট দিয়েছে, বিষয়টা এরকম না বলে আমরা যদি এভাবে দেখি যে তারা যে সকল মানে প্রার্থী হয়েছিলেন যারা শিবিরের, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে বিহেভিয়ার, তাদের যে অ্যাক্টিভিটি, এগুলোকে ছাত্ররা প্রচণ্ডভাবে গ্রহণ করেছে, আকৃষ্ট হয়েছে তাদের কার্যক্রমে। একজন শিবিরের নেতা দেখে ক্যাম্পাসে চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, ওই ক্যান্টিনে গিয়ে ফাও খায় না, ছাত্রদেরকে মারপিট করে না, জোরপূর্বক তাদেরকে সালাম না দিলে ওই গিয়ে র্যাগিং দেয় না। তো এই যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো যে দেখছে শিক্ষার্থীরা যে না, এটাই আমরা চাই, এটাই আসলে ছাত্র নেতাদের মানে অ্যাক্টিভিটি, কার্যক্রম হওয়া উচিত। এখন ডাকসু বা জাকসু এটা আসলে আগামী রাজনীতিতে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, প্রভাব বিস্তার করবে, এটা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ। তবে বিগত সময়ে আমরা দেখছি যে ডাকসুর একটা ব্যাপক প্রভাব জাতীয় রাজনীতিতে ছিল, এখনও আছে। তো সেই জায়গা থেকে এই ডাকসু নির্বাচন ফলাফল যারা আসছে, এদের তো একটা বড় ইম্প্যাক্ট আগামী নির্বাচনে অবশ্যই ফেলবে। কারণ ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট বা মিনি পার্লামেন্ট, এবং এই ডাকসুই কিন্তু জাতীয় রাজনীতির পাইপলাইন তৈরি করে দেশের যে কোনো ক্রাইসিস মোমেন্টে, ক্রিটিক্যাল মোমেন্টে এই ঢাকা ইউনিভার্সিটির মানে লিডারশিপ বা নেতৃত্বে যারা থাকেন তারাই কিন্তু পথ দেখিয়েছেন, পথ তৈরি করেছেন বিগত সময় প্রত্যেকটা ক্রাইসিসে। এটা আপনি ওই 69 বলতে পারেন, 71 বলতে পারেন, 90 বলতে পারেন, প্রত্যেকটা আপনার ইভেন্টেই আমাদের এই ডাকসু নেতারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কিভাবে অংশগ্রহণ করবে? এটি কি দলগতভাবে হবে নাকি জোটগতভাবে হবে? বা আপনার বিষয়ে জানতে চাই, আপনি কি নির্বাচন করবেন? বিগত সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলেই জোটবদ্ধভাবে নির্বাচন করছে, কোনো দলই কিন্তু কোনো নির্বাচনেই এককভাবে করে নাই। সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অতীতে জামাত বলেন, জাতীয় সবাই তো জোটবদ্ধই করছে। তো আগামী নির্বাচন পরিস্থিতি তৈরি হোক, অবশ্যই জোটবদ্ধভাবেই হবে। মানে প্রশ্ন হচ্ছে আমরা আসলে কার সাথে জোট করব, এ ধরনের আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিই। আমরা আমাদের নিজেদের নেতৃত্বেই তারুণ্যের যে শক্তিগুলো রয়েছে, অন্যান্য দলগুলো রয়েছে, আমরা নিজেরাও মিলে একটা জোট করতে পারি। সব লাইনেই আমাদের আলোচনা প্রস্তুতি চলছে।
আর আমি আমার যে নির্বাচনী এলাকায় মানে সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন করব। নির্বাচনের লক্ষ্যেই আমার এলাকায় কার্যক্রম চলতেছে। সব মিলিয়ে ভালো আরকি। আপনার জন্য শুভকামনা রইলো। আমরা এবার একটু উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি জানেন যে গেল ২ বছর ধরে আমরা দেখেছি গাজায় যে ইসরায়েলের আ নির্মমতা সেটি সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে, কাঁদাচ্ছে। এখনো সেই তাদের যে আগ্রাসন, তাদের যে হত্যাযোগ্য আ দখলদারিত্ব সেটি চলছেই। এই ইসরায়েল পরিস্থিতি বা ইসরায়েলের যেই আচরণ আ গাজা উপত্যকায় এটি আপনারা আসলে কিভাবে দেখেন? আপনার পর্যবেক্ষণ কি? মিডল ইস্ট সংকট তো আসলে অনেক দীর্ঘদিনের। অনেক আগে থেকেই সংকট চলে আসছে এবং এই যে সম্প্রতি গাজায় যে নারকীয় হত্যাযজ্ঞ, এটা তো আসলে কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে কতটুকু, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। তো আমি মনে করি এই ফিলিস্তিনে যে ইসরায়েলি আগ্রাসন, যে ইসরায়েলি আপনার যে এখানে দমন-পীড়ন, নির্যাতন, এটা যতটা না ইসরায়েলকে আমি দায়ী করব, তার থেকে বেশি দায়ী মুসলিম ওয়ার্ল্ডের লিডারদের। মানে ইসরায়েল এটা করবে এটা কিন্তু জানা কথা আমাদের। ইতিহাস কর্তৃক প্রমাণিত। আমাদের পবিত্র ধর্মগ্রন্থেও আছে। আমাদের নবীর হাদিস দ্বারা প্রমাণিত যে ইসরায়েল এই কাজগুলো করবে। কিন্তু তার এগনেস্টে যে ধরনের মেজার্স আমাদের গ্রহণ করা দরকার ছিল, যে ধরনের অ্যাকশন প্ল্যান আমাদের গ্রহণ করা দরকার ছিল, মুসলিম বিশ্বের যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর কথা ছিল, আমরা কিন্তু সেটা দেখাতে পারি নাই। উই আর কালেকটিভলি ফেইলিউর। তো সেই জায়গা থেকে আসলে আজকে কি বলবো, এই যে গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে, মুসলিম ওয়ার্ল্ড ঐক্যবদ্ধ হয়ে যদি একটা হুঙ্কার দিতে পারতো, তাহলে কিন্তু ইসরায়েল অটোমেটিক্যালি টাইট হয়ে যেত। অ্যান্ড মুসলিম ওয়ার্ল্ড আমরা তো নিজেরাই বিচ্ছিন্ন, নিজেরাই বিভক্ত। আমাদের দুটো আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, ওআইসি, আরব লীগ, আরব লীগ। একবার টোটালি মানে নন ফাংশনেবল। এবং এরা ওয়ান কাইন্ড অফ ওই পাশ্চাত্যের আধিপত্যবাদী শক্তির মানে গোলামে পরিণত হয়েছে। ওই পাশ্চাত্যের শক্তি এবারে যা বলে, ওদের যে চিন্তা, সেই চিন্তা এরা বাস্তবায়ন করে। তো এরকম হলে মুসলমানদের উপরে দুর্দর্শত নামবেই। কোনো করার তো নাই, করার আছে কিন্তু আমরা করছি না। তো সেই জায়গা থেকে আসলে কি বলবো, এটা আমাদের বিশেষ করে পাকিস্তান দেখেন পারমাণবিক শক্তিধর, তারপরে সামরিক দিক দিয়ে আপনার বেশ কয়েকটি দেশ আপনার অনেক পাওয়ারফুল। আর টার্কি আছে, ইরান আছে, এরা সম্মিলিতভাবে অনেক কিছু করতে পারে। এদিক কাতার আছে, সৌদি আরব আছে, বাট তারা কিন্তু করছে না। একমাত্র দৃশ্যমান অ্যাকশন আমরা যতটুকুই নিতে দেখেছি সেটা ইরানকে দেখেছি। ইরানের বাইরে আর কোনো দেশ কার্যতপক্ষে সেরকম কোনো প্রতিক্রিয়া কিংবা অ্যাকশনে যায় নাই। এই জন্যই কিন্তু ইসরায়েল ডে বাই ডে দুঃসাহস দেখার মানে সাহস পাচ্ছে। আবার এখানে মুসলিম দেশগুলোকে বিভক্ত করে রাখার পিছনে আমেরিকা বা পাশ্চাত্য শক্তি তো প্রতিনিয়ত কাজ করতেছে। যেমন আমাদের মধ্যপ্রাচ্যে এই যে আপনার কি বলে এটাকে, রাজতন্ত্র যেটাকে বলি আমরা, এই রাজতন্ত্র জারি রেখেছে ওই পাশ্চাত্যের শক্তির প্রেসক্রিপশনেই। এই জন্য ওরা এই রাজ পরিবারগুলোকে মানে ক্রয় করে নিয়েছে। ওদের বাইরে এরা কোনো কথা বলে না, ওদের বাইরে এদের কোনো চিন্তা নাই, কথা বলার সুযোগও নাই, কোনো কিছু প্রতিক্রিয়া দেখানোরও মানে মানে দেখাতে পারছে না। তো এই জন্যই কিন্তু মূলত আমাদের এই মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকট ডে বাই ডে এটা বৃদ্ধি পাচ্ছে। এখন আমার যেটা আশঙ্কা, এটা চলতে থাকলে আর আমাদের এই মুসলিম ওয়ার্ল্ডের নেতারা যদি এভাবে তাদের মানে সর্বস্ব ওই পাশ্চাত্য শক্তির কাছে বিসর্জন দিয়ে আসে, তাহলে তারাও কিন্তু রেহাই পাবে না। এই যে দেখেন ইয়েমেনে হামলা হচ্ছে, গত কয়েকদিন আগে কাতারেও কিন্তু তারা অ্যাটাক করছে। তো এই যে একটা অবস্থা, এরকম চলতে থাকলে ভবিষ্যতে এমন হতে পারে সৌদি আরব, তুরস্ক কিংবা অন্যান্য মুসলিম দেশগুলোকে তারা অ্যাটাক করবে। অলরেডি বলছে, ইসরায়েল স্পষ্ট করে বলছে যে পুরো মধ্যপ্রাচ্যে আমাদের শক্তি আমরা বিস্তার করব। আচ্ছা, আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে এই যে গাজা উপত্যকায় যে নির্মমতা চলছে ইসরায়েলের, সেখানে আমরা দেখি যে আসলে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে আরব দেশগুলো তারা কিন্তু একেবারেই নিশ্চুপ এবং তাদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। অন্যদিকে দেখি ইরান কিন্তু সবসময় ফিলিস্তিনের পক্ষে এসে দাঁড়িয়েছে। তাহলে আসলে মুসলিম বিশ্বের কি শিক্ষা নেওয়া উচিত ইরানের কাছ থেকে? আপনি কি মনে করেন? কি করা উচিত আসলে? মানে ইরান আসলে ক্ষমতার চিন্তা করে না, ওরা স্বাধীন চেতা জাতি হিসাবে, ওরা বলিষ্ঠ স্বাধীন চেতা। ওরা সবসময় সত্য
ন্যায়টাকে সামনে রেখে ওদের যে চিন্তা, ওই চিন্তাটার মানে রিফ্লেকশনটা ওরা ঘটানোর চেষ্টা করে। আর বাকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর 99%ই বলতে পারেন, এরা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানে এই পাশ্চাত্য শক্তির গোলামি করতেও দ্বিধাবোধ করে না। আজকে দেখেন, এদের ক্ষমতা চলে যাবে কিংবা এদের রাজতন্ত্রের অবসান হবে, এই একটা চিন্তাই এরা কিন্তু এই যে বর্বরতা ফিলিস্তিনি গাজায়, এই বর্বরতার বৈধতা দিয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই এটা তো বৈধতা দিচ্ছে একবারই পরিষ্কারভাবে। তো এখান থেকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অনেক ছোট ছোট দেশ আছে, এই যে ভেনেজুয়েলা, এরাও কিন্তু মানে পাশ্চাত্য শক্তিকে তোয়াক্কা করে না। উত্তর কোরিয়া, ও তো ছোট দেশ, হতে পারে পারমাণবিক শক্তিধর, তারপরেও তো সেই আমেরিকাকে একবার গুনার মধ্যেই রাখে না। তো চাইলে অনেক দেশেই কিন্তু মানে যেভাবে তাদের যে স্বকীয়তা, তাদের যে চিন্তা, সেই চিন্তাকে যেভাবে তারা রিফ্লেক্ট করেছে, যেভাবে তাদের স্বকীয়তা তারা বজায় রাখার চেষ্টা করছে, এটা মধ্যপ্রাচ্যের নেতারাও পারে। কিন্তু তারা ওই একমাত্র ক্ষমতার মোহে এতটাই অন্ধ, বিভোর, যে এর বাইরে তারা অন্য কোনো চিন্তা করতে পারে না। আপনি বলছিলেন যে কয়েকদিন আগে আমরা দেখেছি কাতারে ইসরায়েলের যে হামলা, মূলত হামাস নেতাদেরকে উদ্দেশ্য করে হামলাটা হয়েছে। এর পরপরই আমরা দেখেছি ইরান আন্তর্জাতিক যে মুসলিম দেশগুলো প্রধানদেরকে উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে। তারা বলছেন যে মুসলিম বিশ্বের জন্যই মূলত একটা জোট, সামরিক জোট করার জন্য তারা বলছেন। কিন্তু আমরা দেখেছি কাতারের সেই সম্মেলনে কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে, সেটা করা হয়নি। ব্যাপারটা নিশ্চয়ই দুঃখজনক। আপনি বিষয়টা না দুঃখজনক না, এটাই হবে, এটাই হওয়ার কথা। ওই যে বললাম, বাংলাদেশে যেমন দীর্ঘ 15 বছর বা 54 বছরই বলতে পারেন, যে ভারত একটা পুতুল সরকার বানিয়ে দেশটাকে তারা পিছন থেকে মানে আপনার সার্কুলেট করেছে, চালিয়েছে। ঠিক একই মধ্যপ্রাচ্যের 99% দেশেই আমেরিকা এবং পাশ্চাত্য শক্তি পিছন থেকে তারাই চালাচ্ছে। ইরানের যে প্রস্তাব, আমরা তো একমত ছিলাম এবং এটা হওয়া জরুরি, যে মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটা সামরিক ফোর্স বা সামরিক একটা সংগঠন, নেটোর মতো, এটা গঠন করা অত্যন্ত জরুরি। এটা আলোচনাও আসলো, কিন্তু পরক্ষণে দেখা গেল এটা এক প্রকারের মানে সাইড আউট, স্কিপ করা হয়েছে এটাকে পরিকল্পিতভাবে। এই যে মানে কাতার বলেন, আপনার ওই যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো রয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি, সবগুলোই তো ওদের নিয়ন্ত্রণে। ওরা যেভাবে প্রেসক্রাইব করতেছে, ওরা কিন্তু সেভাবেই আসলে সেটার বাস্তবায়ন ঘটাচ্ছে। তো সেই জায়গা থেকে হবে না। আমরা অতি সম্প্রতি আ ঘটে যাওয়া ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে একটু আপনার কাছে আ পর্যবেক্ষণ বা মন্তব্য জানতে চাই। সেটি হচ্ছে, আপনি দেখেছেন যে ১২ দিনের একটা যুদ্ধ হয়ে গেছে। আ সেখানে ধারণারও বাইরে তেল আবিবের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান আ পাল্টা ঘুরে দাঁড়িয়েছে। এই যে ১২ দিনের যুদ্ধকে আপনি কিভাবে দেখেন? এই যুদ্ধটাকে আসলে এটা ইরানেই বিজয়ী হয়েছে। ইরান এই লড়াইয়ে একক শক্তি, সে একাই লড়াই করছে। তার অপোজিটে যদি আপনি দেখেন ইসরায়েল, ইসরায়েলের পিছনে ইসরায়েল প্লাস আমেরিকা প্লাস পুরো পাশ্চাত্য শক্তি, তারা কিন্তু সম্মিলিতভাবে ইসরায়েলকে এখানে সাপোর্ট দিয়ে এই যুদ্ধে রসদ জগিয়েছে। তার অপোজিটে ইরানের পাশে কেউ ছিল না, কেউ না, নাথিং এনি মুসলিম কান্ট্রি, কেউই ছিল না। তো ইরান এককভাবে এই লড়াইয়ে যেভাবে তাদের বীরত্ব তারা দেখিয়েছে, যেভাবে তারা তাদের স্বকীয়তা দেখিয়ে এই লড়াইটা তারা মোকাবেলা করেছে, এটা তো আসলে প্রশংসনীয়। তো সেখান থেকে আমরা একবারে এটা পরিষ্কার, হয়তো এখানে ইরানের অনেক ধরেন যে সামরিক জেনারেলরা শহীদ হয়েছেন, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটাও হয়তো বেশি, কিন্তু ওই যে লড়াইয়ের বেসিক যে ফাংশন, ওই ফাংশনের দিক দিয়ে ইরান এখানে শতভাগ বিজয়ী। সেজন্য আমরা শেষমেশ দেখলাম যে তারা মানে হাতে পায়ে ধরে এক ধরনের হ্যাঁ অফকোর্স, কার্যকর করেছে। শেষমেশ তো ইসরায়েল এটা বন্ধ করার জন্য একবারে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়েছে, যে কোনো দেশের মাধ্যমে। সেই জায়গা থেকে ইরান এখানে অবশ্যই এই যুদ্ধটা যখন হয় তখন আমরা দেখলাম যে বাংলাদেশের আপামর মানুষ একটা কথা বলছিল, সেটি হচ্ছে যে ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে আসলে ইসরায়েল কিংবা আমেরিকা তাদেরকে এই অতর্কিতভাবে বা অন্যায়ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানোর সেই সাহসটা বা সুযোগটা পেত না। আপনি কি মনে করেন? এটা ট্রু, কথা ট্রু, কিন্তু এটাও তো বুঝতে হবে ইসরায়েল যে আপনার ইরান যে এত আবার দুর্বল, এটাও কিন্তু ভাববার কারণ নেই। পারমাণবিক অস্ত্র আছে কি না এটা তো আমরা কেউই জানি না, থাকতেও পারে। কিন্তু আমেরিকা তো চেষ্টা করতেছে যাতে তাদের পারমাণবিক যে আপনার চুল্লিগুলো বা পারমাণবিক যে আপনার কেন্দ্রগুলো, এগুলো ধ্বংস করার জন্য বেশ কয়েকটা কেন্দ্রে তো ওই সময় হামলাও চালানো হয়েছে। তো সেই জায়গা থেকে ইরান আসলে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার কিছুটা জানান দিয়েছে। আমি মনে করি ইরান তাদের শক্তির পুরোটা প্রদর্শন করে নাই ওই সময়। তাদের যে সামরিক শক্তি, এই সামরিক শক্তির
তারা হয়তো 50 বা 60 বা 70% ওই সময় দেখিয়েছে, পুরোটা দেখায় নাই। আমার ধারণা এর থেকেও ইরান আরও বেশি পাওয়ারফুল সামরিক দিক দিয়ে। সেটা হয়তো ভবিষ্যতে তারা দেখাতে পারে যে কোনো বড় সংকটে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন তো যুদ্ধবিরতি চলছে অলিখিতভাবে। আপনি কি মনে করেন যে আবারও ইরানের এবং ইসরায়েলের যুদ্ধ হতে পারে? না, যে কোনো সময় এই সংঘাত আবার শুরু হতে পারে। এটা তো একটা মানে ইন্টারিম আপনার সময় চলছে। হ্যাঁ, যুদ্ধবিরতি। কারণ ইসরায়েল তো আসলে একটা বর্বর জাতি এবং এরা যে কোনো সময় ধরেন যে আবার উস্কে দিবে, আবার হামলা চালিয়ে ধরেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। এটা বন্ধ হবে না, আমার ধারণা এটা বন্ধ হবে না। এভাবে আমরা কিয়ামতের দিকে এগিয়ে যাবো আর কি। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে অন্যান্য মুসলিম দেশগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী টার্গেট কোন দেশ হতে পারে? পরবর্তী টার্গেট ওই যে বললাম, যারাই ওই পাশ্চাত্যের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, দাঁড়াবে শক্তভাবে, তাদেরকেই তারা টার্গেট করবে। এই জায়গায় যারা নমনীয় করবে, যারা ধরেন যে তাদের গোলামি করার চিন্তায় থাকবে, তাদের গোলামি করবে, ওদেরকে ওরা আপাতত টার্গেট করবে না। ওরা টার্গেট করবে যারাই ওদের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, ভূমিকা নেবে, এদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কোনো মুসলিম দেশ হতে পারে। এই জন্য অনেক দেশ তো সাহস পাচ্ছে না। কিন্তু তারা যদি সবাই ইউনাইটেড হয়ে যায়, তখন কিন্তু এই দুঃসাহসটা আর তারা দেখাতে পারবে না। এই ইউনাইটেড হওয়ার যে বিষয়টা, এই জায়গাতেই আসলে মানে কাজ হচ্ছে না। ওদের একটা এখানে ধরেন যে খেলা আছে, ওরা কোনোভাবেই এদেরকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না, যাতে না হয়। কিন্তু এই জিনিসটা তো এরা বুঝতে পারতেছে। কারণ বোঝার পরেও যদি না বোঝার মতো একটা অবস্থায় থাকে, তাহলে তো বলার কিছু নাই। তাহলে আজকে ফিলিস্তিন, কালকে আপনি হবেন, নিশ্চিত থাকেন, কেউ রেহাই পাবেন না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ এবং রেডিও তেহরানকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।